এক্সেলের 4 নাম্বার ক্লাসটা নাকি? আচ্ছা, তো এইখানে আমরা সবাই আগে চলে যাব এক্সেলে, সবাই আমরা এক্সেলে চলে যাব। তো এক্সেলে গিয়ে এখন একটু জুম করে নিবে, মানে দেখার সুবিধার জন্য এটা। তো একটু লিখতে হবে, আমার সঙ্গে একটু লেখো, ওই আগের লেখাটাই। এক্সেলে সাধারণত এই টাইপের লেখাই বেশি হয়, নেম, রোল, এসইউভিজেটি, সাবজেক্ট, তারপরে মার্ক, তারপরে RESULT, রেজাল্ট। এটা দেওয়ার পরে এই যে সিরিয়াল নাম্বার দিয়ে দাও, কামাল একটা নাম দিলাম, 101 রোল দিলাম। লেখাটা একটু দ্রুত লেখা শিখবা, বাংলা। তারপরে মার্ক দিলাম 85, রেজাল্ট পাস দিয়ে দিলাম। 2 নম্বরে এখানে আমি দিলাম জামাল, এইটা 102, এখানে ENGLISS ইংলিশ, এখানে একটা মার্ক দিয়ে দিলাম, এটাও পাস, ঠিক আছে। 3 নাম্বার দিয়ে দিলাম রানা 103, এটাও বাংলা দিয়ে দিলাম, এখানে একটা মার্ক দিয়ে দিলাম, পাস। এইভাবে সালমা 104, এটা ইংলিশই দিয়ে দিলাম, এটা একটু ফেল করে দেই, ফেল। তারপরে এইটা হলো পাস, এইটুকু লিখে নিলাম। জাস্ট লিখবে, কোনো রকম কিছু করার দরকার নাই, জাস্ট লেখো। হ্যাঁ, লেখার পরে তারপরে আমি বলছি কি করতে হবে। আচ্ছা, যদি কারো একটা দুইটা বাকি থাকে অসুবিধা নেই, লেখাটা কেন, ওই যে কাজটা করবো সেটা যেন বোঝা যায়, তাই না? আচ্ছা, তো এখন এইটাকে আমরা একটা টেবিলের ডিজাইন করব। কিসের ডিজাইন করব? টেবিলের। তো জাস্ট সিলেক্ট করব, খুবই সহজ, জাস্ট সিলেক্ট করব। করার পরে এই যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের পাশেই দেখো ফরম্যাট অ্যাজ টেবিল আছে কি না, এই ফরম্যাট অ্যাজ টেবিলে ক্লিক করব। এইখানে তোমাদের মনে পড়তেছে ওই ডিজাইনগুলা টেবিলে, এখান থেকে যে কোনো একটা ডিজাইনে ক্লিক করব, করার পর ওকে করব, করলেই ডিজাইনটা এরকম হয়ে যাবে। গেছে কিনা? একটা সুবিধা হয়েছে, সেটা হলো প্রত্যেকটা কলামের পাশে একটা করে ড্রপ ডাউন বাটন আসছে, খেয়াল করছো কি? প্রত্যেকটা কলামের পাশে ড্রপ ডাউন বাটন আসছে কিনা বলো, কথা বলো। প্রত্যেকটা কলামের পাশে আসছে। এটার সুবিধাটা হলো এই ডাটাগুলোকে তুমি খুব সহজেই সার্চ করতে পারবা। ধরো এখানে 5000 ডাটা আছে, কয় হাজার আছে? 5000। তো তুমি শুধু সেখান থেকে মানে রাব্বির ডাটাটা শুধু কি করতে চাও, খুঁজে বের করতে চাও, তাহলে এই যে নামের এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবা, করার পর নিচে দেখবা সার্চ নামে একটা অপশন আছে। একদম মিলতেছে না, কারো মিলতেছে না, আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু খুবই স্লো যাচ্ছি। তো এইখানে এই যে সার্চ বক্সে আমি রাব্বি লিখে দিব, বানানটা সঠিক দিতে হবে, RABBI, রাব্বি লেখার পর যখন আমি ওকে করব, সেখান থেকে দেখো ওই 5000 ডাটা থেকে সব ডাটাগুলোকে সে রেখে শুধু রাব্বিটাকে এইখানে খুঁজে বের করে দিল কি না? ড্রপ ডাউন বাটনে গিয়ে সার্চ লেখা আছে, সার্চে লিখে দিলেই হবে। তো এই যে আমরা টেবিল করার কারণে ডাটাটাকে কি করতে পারছি, দ্রুত কিন্তু সার্চ করতে পারতেছি। ব্যাপারটা কি বোঝা গেছে? আচ্ছা, মিলতেছে না কেন সেটা বলো তো, সব কিছু তো সেম জিনিস, মিলতেছে না কেন? আচ্ছা, আবার এই যে রাব্বি খুঁজে বের করা শেষ হয়ে গেলে সবগুলা যদি আবার চাই, তাহলে ওই রাব্বির ওই নামের ওই ড্রপ ডাউন বাটনেই ক্লিক করব। করার পরে এই যে এইখানে নিচে দেখো সিলেক্ট অল নামে একটা অপশন আছে। আমি কিন্তু বলেই যে ক্লিক করতেছি তা না, তোমাদের কিন্তু সুযোগ দিচ্ছি যাওয়ার জন্য, তারপরে যেতে পারছো না মানে ব্রেন সঠিকভাবে কাজ করতেছে না। তো এইখানে এই যে ক্লিক করবা, ক্লিক করার পর ওকে করবা, তাহলে সব ডাটাগুলো আবার চলে আসবে। এইভাবে আমি নাম দিয়ে খুঁজতে পারি, রোল দিয়ে খুঁজতে পারি, সাবজেক্ট দিয়ে খুঁজতে পারি। এই যে নামের এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করে ওকে, তাহলে হয়ে যাবে। তো দেখো যে বিষয়টা সেটা হচ্ছে, তাহলে এই টেবিল করা থাকার কারণে দেখতে তো সুন্দর হচ্ছেই, পাশাপাশি সার্চ করা যাচ্ছে। কি করা যাচ্ছে? আচ্ছা, আমি তোমাদের একটা সার্চ করতে যাই, সেটা করতে পারো কিনা। বাংলা সাবজেক্টের কয়জন, তাদেরকে একটু আলাদা করে ফেলো তো, দেখি একটু করা যায় কিনা। বাংলা সাবজেক্টে কয়জন পড়ে সেটা একটু সার্চ করে আলাদা করে দেখাও আমাকে একটু। তাহলে তখন কি নামে ক্লিক করবা না সাবজেক্টে? সাবজেক্টে ক্লিক করবা, করার পর কোথায় বাংলা লিখবা? সার্চে লিখবা। লিখার পরে কি করবা?
ওকে করবা, করলেই তো খালি বাংলারগুলা আলাদা করে দেখাবে। কয়জন আছে বাংলার? 3-4 জন আছে, সেটা দেখাচ্ছে। তাহলে এইটা সার্চ করে দিচ্ছে কিনা আমাদেরকে। আচ্ছা, এখন এই যে সার্চ হলো, আমরা সার্চ করলাম, তাহলে টেবিল করা থাকার কারণে এটা খুব দ্রুত এরকম সার্চ করা যাচ্ছে ডাটা। তাহলে বড় ডাটাগুলোকে সার্চের ক্ষেত্রে আমরা টেবিল ডিজাইনের মাধ্যমে কিন্তু করতে পারি। ডিজাইন ছাড়াও সার্চ করা যায়, সেটার অপশন আসবে সামনের দিকে। তো সবাই কি এটা বুঝলাম? সার্চ করাটা সবাই বুঝলাম? আচ্ছা, আবার যদি সবটাই যদি নিয়ে আসতে চাই, নিয়ে আসা যাবে না? ওইখানে গিয়ে সিলেক্ট অল দিয়ে ওকে। বোঝা গেছে কি? এরপরেও বোঝা না গেলে তো খুব সমস্যা। এই সমস্যার সমাধান আমার কাছে নাই, আমি খুবই সহজ করে বোঝালাম। তাহলে এইটা হলো এই যে এই ফরমেসেস টেবিলের কাজ। বোঝা গেছে? আচ্ছা, এখন এইটা আমার দরকার নাই, কি না এটা দরকার নাই। তো এটাকে যদি আমি আবার সিলেক্ট করি, দরকার নাই যেহেতু সিলেক্ট করলাম, করার পর এই যে ফরমেসেস টেবিলে গেলে দেখো তো এইখানে নিচে কিন্তু ক্লিয়ার বলে কোনো কিছু নাই। আছে কি এখানে? ক্লিয়ার নাই এখানে। তাহলে আমাদের এটার জন্য যেতে হবে যে ক্লিয়ার নামে যে অপশনটা, সেটাতে যেতে হবে। কোথায় যেতে হবে? ক্লিয়ার। ক্লিয়ার থেকে এই যে ক্লিয়ার ফরম্যাটস, ক্লিয়ার ফরম্যাট দিলে কিন্তু ফরম্যাটটা মুছে যাবে, কিন্তু ড্রপ ডাউন বাটনটা মুছেনি। আচ্ছা, এটাও মুছে দেওয়া যাবে, এটাও মুছে দেওয়া যাবে যদি আমরা একটু এই যে এইখানে যাই, এই যে এইখানে যদি যাই, এইখানে এই শর্ট অ্যান্ড ফিল্টারে যে আমরা যদি এই ফিল্টারে ক্লিক করি তাহলে ওটা মুছে যায়। এই যে এই ফিল্টারে, এই ফিল্টার থেকে ফিল্টারে ক্লিক করলেই মুছে যাবে। ঠিক আছে, এত কষ্ট করার দরকার নাই। ওটা যদি দরকারই না হয় তাহলে আমরা নিয়ে আসছি কেন? ওটা দরকারের জন্যই তো নিয়ে আসি, তাই না? তাহলে এই ফরম্যাট অ্যাজ টেবিল, এটা কি আমরা বুঝতে পারছি? এটা কি আমি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ফরম্যাট অ্যাজ টেবিলের কাজ হলো একটা কাজ করার পর ওটাকে টেবিলে কনভার্ট করা। কিসে কনভার্ট করা? টেবিলে কনভার্ট করা। এবার আসো এর পরের অপশনটা দেখো, সেল স্টাইল। কি লেখা আছে? সেল স্টাইল। আরও একটু ভালো করে ব্রেনটাকে কাজে লাগাও তো, তাহলেই আমার সাথে মিলবে। কারণ অলরেডি আমাদের 1 মাস পার হয়ে গেছে, এটা অভ্যাস তো হয়ে গেছে, তাই না? মিলবে 100%। একই প্রোগ্রাম তোমরা নিয়ে বসে আছো, একই লিখা, আবার একই ক্লাসরুমে আমরা আসি, এত বড় একটা বোর্ডে দেখানো যাচ্ছে, আমি বাংলায় বলতেছি। তো এটা না মিললে কিন্তু এটা একটা অনেক বড় রিস্কের ব্যাপার যে তুমি বাংলাতেও পারতেছো না। আচ্ছা, তো এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো সেল স্টাইল, মানে সেলগুলোকে সাজানো। তো সেল সাজাতে গেলে ফিল কালার, ফন্ট কালার, বোল্ড, ইটালি, আন্ডারলাইন, বর্ডার, এগুলো দিয়ে তো আমরা সাজানো শিখছি, তাই না? এরা বলতেছে ওইটা দিয়ে যদি না করো তাহলে আমার কাছে কিছু স্টাইল আছে, তুমি সাজাতে পারবে। এই যে আছে, এই যে এখানে ক্লিক করলে এই যে এরকম হবে, এই যে এখানে ক্লিক করলে এই যে এরকম হবে, এখানে ক্লিক করলে এরকম হবে। তাহলে এটা কি খুব জানা জরুরি আমাদের জন্য? এই বলো, খুব জানা জরুরি কি এটা? এগুলো তো আমরা নিজেরাই করতে পারি না? আমরা তো এই যে ফন্ট কালার চেঞ্জ করে দিয়ে, ফন্ট চেঞ্জ করে দিয়ে, স্টাইল চেঞ্জ করে দিয়ে করতে পারবো না? এরকম করা যাবে। তো এইটা তেমন একটা দরকার নাই সেল স্টাইলের। এটাও ক্লিয়ার করা যাবে। এই যে ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার ফরম্যাট দিলে এটা ক্লিয়ার হয়ে, ডিলিট দিলে কিন্তু যাবে না, ব্যাক স্পেস দিলে কিন্তু যাবে না, এটা ক্লিয়ার ফরম্যাট দিলে যাবে। তাহলে এই ফরমেসেস টেবিল আর সেল স্টাইল দুটা তো কাছাকাছি জিনিস, তাই না? এবার আসো এরপরে আসি, সিলেকশনটা বাতিল করে ফেলো। প্রথমে আমি তোমাদের শেখাবো সহজ যেটা, সেটা হচ্ছে ধরো এই যে সিরিয়াল নাম্বারের পরে তো কি লিখছো বলো তো? নেম, তারপরে রোল, তারপরে সাবজেক্ট, তারপরে মার্ক, তারপরে রেজাল্ট। এইখানে কি করতে হবে? আর একটা নতুন কলাম হবে যেখানে লেখা থাকবে ও কোন ক্লাসে পড়ে, ক্লাস লেখা থাকবে। কি লেখা থাকবে? ক্লাস। তো ক্লাসের জন্য একটা আলাদা কলাম নেওয়া দরকার। কি নেওয়া দরকার? কোথায় নিবা কলামটা বলো তো? কোথায় নিবা তোমরা বলো, কোন জায়গায় নিবা? রোলের আগে অথবা রোলের পরে নেওয়া যেতে পারে। তো তুমি যদি কলাম নিতে চাও এক্সেলে কোনো কাজ করার সময়, এরকম বাদ গেছে, একটা নতুন কলাম যদি তুমি তৈরি করতে চাও বা একটা কলাম যদি তুমি ক্রিয়েট করতে চাও, তাহলে কিভাবে করবা? মনে রাখবা, ওয়ার্ডে কলাম কিন্তু সিলেক্ট করার পরে ডান দিকেও নেওয়া যেত, বাঁ দিকেও নেওয়া যেত। মনে আছে কি? এক্সেলে ডান দিকে নেওয়া যায় না, এক্সেলে সবসময় খালি বাঁ দিকে হয়, এক্সেলে সবসময় বাঁ দিকে হয়। তাহলে তো বিপদ না। তুমি যদি রোলের আগে নেও তাহলে রোল সিলেক্ট করবা, আর তুমি যদি সাবজেক্টের আগে নাও তাহলে সাবজেক্ট সিলেক্ট করবা, তুমি যদি সিরিয়াল নাম্বারের আগে নাও তাহলে সিরিয়াল নাম্বার সিলেক্ট করবা। এইখানে তো তোমার ডান দিকে যাওয়ার কোনো দরকারই পড়তেছে না, তাই না? তাহলে তোমরা এক কাজ করো, তোমরা নিবা হচ্ছে রোল আর সাবজেক্টের মাঝখানে। তাহলে কাকে সিলেক্ট করবা বলো?
সাবজেক্ট সিলেক্ট করবা, রোল সিলেক্ট করলে হবে না। এটা কিভাবে সিলেক্ট করবা শোনো, এই যে কলামের যে হেডিংটা আছে এই হেডিং এ একটা ক্লিক করবা, এভাবে তো কলাম সিলেক্ট হয় তাই না? অনেকেই কি করে এটা ক্লিক না করে এই যে এইভাবে সিলেক্ট করে বলে কলাম সিলেক্ট, এটা কি কলাম সিলেক্ট না, এটা তো সেল সিলেক্ট হয়েছে তাই না? আচ্ছা তাহলে কলাম সিলেক্ট করতে গেলে বা কলাম নিতে গেলে এই যে কলামের এই হেডিংটাতে ক্লিক করতে হবে, এটা হলো কলাম সিলেক্ট করা, এটাকে বলা হয় কলাম সিলেক্ট করা। সিলেক্ট করার পরে সহজ শিখবা না কঠিন শিখবা? আচ্ছা বুদ্ধিমান হলে বলতে দুটাই শেখা উচিত না, মনে রাখবো কাজের জন্য সহজটা। আচ্ছা তো এটা সিলেক্ট করার পরে মনে রাখবা এক্সেল শিটে যত কিছু তৈরি হয়, এই তৈরি হওয়ার ইংলিশের নাম হলো ইনসার্ট। ইনসার্ট মানে সংযোজন করা, আনা, তৈরি করা, ক্রিয়েট করা, সৃষ্টি করা, বুঝতে পারছো কি? আচ্ছা যদিও পৃথিবীতে কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, অনেকেই শিল্পীরা কিন্তু বলে এটা আমার সৃষ্টি, এটা কিন্তু বলা ঠিক না, কারণ কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সৃষ্টি শুধু সৃষ্টিকর্তাই করতে পারে। আমরা কি করতে পারি? আমরা তৈরি করতে পারি, এটা তৈরি করা বলা যেতে পারে। কারণ দেখো শিল্পী যে ছবি আঁকে ও রং কি তৈরি করছে? আচ্ছা রং আরেকজন তৈরি করছে, ও ওই রঙের গ্রেডিয়ান্ট বা উপাদান কি ও তৈরি করছে? শেষ সময় যে দেখো ওটা প্রকৃতি থেকে বা কোনো জায়গা থেকে একটা নিচে তাই না? তাহলে ওর ওটা সৃষ্টি হলো না, সৃষ্টি কোনটা তুমি বললা হয়ে গেল, এটা হলো সৃষ্টি। তো এই জন্য আমরা এটা সৃষ্টি করা বলতে পারি না, আমরা বলবো তৈরি করব। এক্সেল শিটে যে কোনো কিছু তৈরি যদি আমরা করি তাহলে এইটা ইনসার্ট থেকে হবে। কোথা থেকে হবে? ইনসার্ট। এই যে সেল কমান্ড গ্রুপে ইনসার্ট নামে একটা অপশন আছে, এই ড্রপ ডাউন বাটনে যখন তুমি ক্লিক করবে ও তোমাকে বলবে তুমি কি সেল তৈরি করবা, তুমি কি রো তৈরি করবা, তুমি কি কলাম তৈরি করবা, তুমি কি শিট তৈরি করবা। তুমি তো তৈরি করতে চাও কলাম, তাহলে ইনসার্ট শিট কলাম, এই যে কলাম তৈরি হবে। বুঝতে পারছো কি? আচ্ছা এখন কথা হলো এখানে কি তোমাদের কলাম 1 লেখা আসছে নাকি? এটা আসবে না, এটা আসবে না। এটা আসার কারণ হলো ওই যে টেবিল করছিলাম না আমরা, ওই টেবিলের ফরম্যাটটা এখানে আসেই, এই জন্য এটা আসছে, তাছাড়া আসার কথা না। তো যাই হোক আসলে অসুবিধা নেই, তুমি ওখানে কিছু ক্লিক করে লিখলে লেখা যাবে। তো এই যে কলাম তৈরি হয়ে যাবে, কি হয়ে যাবে? কলাম তৈরি হয়ে যাবে। তাহলে তোমরা যদি চাও কোনো একটা জায়গায় কলাম নিবা, কাজ করার সময় দেখতে পাচ্ছ যে এটা নিতে হবে, তাহলে নিতে পারবা না? তাহলে একটা আমাকে একটু নিয়ে দেখাও তো, এই যে সিরিয়াল নাম্বার আর নেমের মাঝখানে একটা নিয়ে দেখাও, কি সিলেক্ট করবা? তাহলে নেম সিলেক্ট করবা তাই না? তো নেম সিলেক্ট করার পরে তোমরা কোথায় গেছিলা? ইনসার্ট থেকে ইনসার্ট শিট কলাম তাই না? আচ্ছা এখন তোমাদের শেখাচ্ছি, কাজ করার জন্য অত দূর যাওয়ার দরকার নেই, তোমরা এইখানেই কি করবা, এই যে বি লেখাটা বি কলামটা সিলেক্ট করছো না, এই কলামের মাঝখানে যে কোনো জায়গায় কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করবা, যে কোনো জায়গায়, খালি সিলেকশনের ভেতরে রাখতে হবে, রাইট বাটনে ক্লিক করতে হবে মাউসের। করছো? রাইট বাটনে ক্লিক করার পর দেখো তো ইনসার্ট নামে কোনো অপশন আসছে কিনা, ইনসার্ট করলেই তৈরি হয়ে যাবে, ইনসার্ট করলেই তৈরি হয়ে যাবে, এটাও করা যাবে। বুঝতে পারছো কি? আচ্ছা তাহলে আমরা ওইখান থেকেও কলাম তৈরি করতে পারবো, রাইট বাটন থেকেও তৈরি করতে পারবো, তবে সিলেক্ট করতে হবে। কি করতে হবে? সিলেক্ট করতে হবে, এটা মনে রাখবা। ভুলে যাবে না মনে থাকবে? 98% স্টুডেন্ট ভুলে যায়, পরে আর কলাম নিতে পারে না, ঠিক আছে? আচ্ছা তো এখন যাদের ব্রেন খুব ভালো তাদের জন্য একটা কিছু শেখাই, সেটা হচ্ছে তুমি এখান থেকে রোল কলামটা সিলেক্ট করে নাও। কি কলাম সিলেক্ট করে নাও? রোল কলাম সিলেক্ট করে নাও। এই রোল কলামটা সিলেক্ট করার পর কিবোর্ডের কন্ট্রোল চেনো, ওইটা চেপে ধরো বাঁ হাতের তর্জনী আঙ্গুল দিয়ে। আচ্ছা ওখানে ওটা তর্জনী আঙ্গুল তোমার, তো এই শোনা আর বোঝার মধ্যে সব কিছু না, ওইটাতে ধরলেও অসুবিধা নাই। তো কন্ট্রোলটা চেপে ধরবা, ধরছো? এবার ডান হাতে এই কিবোর্ডের ডান দিকে শেষের দিকে প্লাস মাইনাস আছে না, প্লাস চাপ দাও, কলাম তৈরি হবে। কন্ট্রোল প্লাস দিলেও কলাম তৈরি হয়। কয়টা পদ্ধতি শেখালাম? তোমাদের মনে রাখতে হবে কয়টা? একটা, ঠিক আছে? এটা হলো কলাম তৈরি করার শর্টকাট, কন্ট্রোল প্লাস, মনে থাকবে? এইবার আসো, এইটা তো কলাম তৈরি করা শেখালাম, তাহলে কি রো তৈরি করা শেখাতে হবে? হ্যাঁ হবে। এই যে এক কাজ করো, এই সিলেক্ট করো আগে, হ্যাঁ এই যে কন্ট্রোল ধরে এই যে এই প্লাসটা দাও কিবোর্ডে, হ্যাঁ কন্ট্রোল প্লাস দিবে, তো সিলেক্ট তো করবাই, সিলেক্ট করে কন্ট্রোল, হ্যাঁ হবে। আচ্ছা ভয়ে হয়েছে এই কম্পিউটার। আচ্ছা
তো দেখো এই যে কন্ট্রোল প্লাস দিলে তৈরি হয়ে গেল। এখন আমরা যদি বলি যে আমরা রো তৈরি করব, তাহলে কি আলাদা? এই তিনটা পদ্ধতিতে রো তৈরি করা যাবে। এখানে একটা জিনিস খালি জানতে হবে, ওয়ার্ডে তো রো নিচেও নেওয়া যেত, উপরেও নেওয়া যেত। এক্সেলে কখনো নিচে রো নেওয়া যায় না, সবসময় কোথায়? উপরে। তাহলে কাজ করো, এখান থেকে 5 নাম্বার রোটা সিলেক্ট করো, 5 নাম্বার রোটা সিলেক্ট করো, 5 নাম্বার রো সিলেক্ট করছো। করার পরে এই যে চলে যাওয়া হলো ইনসার্টে, ওইখান থেকে চলে যাওয়া ইনসার্ট শিট রো। দেখো তো রো তৈরি হয়েছে কিনা, হয়েছে। 2 নম্বর পদ্ধতি হলো তুমি কোনো একটা রো সিলেক্ট করো, যে কোনো একটা করে ওই সিলেকশনের উপর রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট করো, তাও তৈরি হবে। হয়েছে কি না? আবার তুমি কোনো একটা রো সিলেক্ট করো, করে কিবোর্ডের কন্ট্রোল প্লাস দাও, তাও রো তৈরি হবে। তাহলে বুদ্ধি করে কিন্তু 6 বার দেখালাম। কয়বার দেখালাম? 6 বার, তাও যেন মনে থাকে। তো তোমাদের আগে অনেক ব্যাচ এরকম বলছে, জি স্যার মনে থাকবে, পরের ক্লাস আর কলাম বলছে স্যার এটা তো নিতে পারতেছি না। তো মনে রাখবা, অন্য সব ভুলে গেলে ইনসার্টে গেলে পাওয়া যাবে। কোথায় গেলে পাওয়া যাবে? ইনসার্ট। এবার আসো ডিলিট করা শেখাই, কলাম ডিলিট করা শেখায় প্রথমে, পরে রো শেখাচ্ছি। একই সেম পদ্ধতি, কলামটা সিলেক্ট করবা, করছো? ওইখান থেকে এই যে ইনসার্টে না গিয়ে ডিলিটে যাবা, দিয়ে ডিলিট কলাম দিবা। দেখো তো কলাম ডিলিট হয় কিনা। হয়েছে সবার? সবার তো? আচ্ছা, আরেকটা কলাম ডিলিট করতে চাইলে সেটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ডিলিট। হয়েছে? আরেকটা কলাম ডিলিট করতে চাইলে সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস, তাহলে ডিলিট। তাহলে ডিলিট হয়েছে কিনা? তাহলে আরো 3 বার শিখলাম, 9 বার হলো কিন্তু। তাহলে এইটা হলো কলাম ডিলিট করা। তাহলে এখন রো ডিলিট করা, হ্যাঁ তোমরা এইভাবে করে ফেলো, যা যা তৈরি করেছিলে ডিলিট করে আবার ঠিক করে ফেলো। এই যে রো ডিলিট, তারপরে রাইট বাটনে ক্লিক করে এই যে ডিলিট, তারপরে সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস ডিলিট। দেখো তো এই যে ডাটাবেসটা নিয়ে কাজ শুরু করছিলাম সেটা কি আমার এলোমেলো না ঠিক আছে? হ্যাঁ, ব্যাক স্পেস দিলে যাও। তো এই যে আমরা যে ডাটাবেসটা নিয়ে কাজ করছিলাম, সেখানে যে রো কলাম তৈরি করছিলাম, পরে যে ডিলিট করলাম, আবার জিনিসটা ঠিকঠাক আছে কিনা? এই ঠিকঠাক আছে মানে আমরা অপারেটটা করতে পারতেছি ঠিকভাবে। যাদের ঠিক নাই তারা অপারেট করতে পারতেছে না ঠিকভাবে, তাদেরকে বেশি বেশি ইউজ করতে হবে কম্পিউটার। ইউজ করলেই হয়ে যাবে, অসুবিধা নাই। আর সেকেন্ড টাইম তো সুযোগ আছে, কারো যদি লাগে আমার নেক্সট কোনো ব্যাচে আবার করে নিতে পারবে, ঠিক আছে? দ্বিতীয়বার করলে আর প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তো যাই হোক, এত ছোট কোর্স যদি 2 বার করা লাগে তাহলে বিপদ কিন্তু। আচ্ছা, তো এই যে রো কলাম এবং তৈরি এবং ডিলিট দেখলাম। এবার আসো, এক্সেলে অনেক সময় কাজ করতে গিয়ে সেল তৈরি করতে হয়। সেল মানে একটা ঘর, সেল মানে একটা ঘর। এটা একটু আমরা একটু এইদিকে কোথাও একটু লিখি, এই যে এইদিকে লিখি ACRIL, সিরিয়াল নং, তারপরে নেম, এইখানে হচ্ছে 1 আর এখানে হলো কামাল, ঠিক আছে? আচ্ছা, এটা প্রবলেম হচ্ছে কলামে ইয়ার জন্য, এই ফরমেসাস টেবিল ইউজ করছে এই জন্য। নর্মাল সেলে এটা প্রবলেম হওয়ার কথা না। আমি দেখাচ্ছি, এই যে নতুন করে লিখে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, নতুন করে লিখে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, অন্য জায়গায় লিখে নিয়েছি। তো এখন আমি এই যে এই সিরিয়াল নাম্বারে ক্লিক করব, করেছি কিনা? এখন আমি এখানে নতুন একটা সেল তৈরি করব, তাহলে ইনসার্ট থেকে ইনসার্ট সেলে যাব। এই যে এই অপশনটা আসবে, এই অপশনটা আসবে, ইনসার্ট থেকে ইনসার্ট সেল আসছে কিনা? এখন ওরা বলতেছে যে তুমি কি এই সেলটা তৈরি করার সময় এই লেখাটা কি রাইটে নিবা নাকি? তাহলে এই যে শিফট সেল রাইট, আর তুমি যদি এটা নিচে নাও তাহলে শিফট সেল ডাউন। তো আমি রাইটে নিব, তো শিফট সেল রাইটে ক্লিক করব, করার পর ওকে করব। দেখো এখানে একটা নতুন সেল তৈরি হয়েছে, ওরটা রাইটে গেছে, তারটা রাইটে গেছে, তারটা রাইটে গেছে। এটাও কিন্তু লাগে, বলবো কেন লাগে এটা পরে বলবো নি। তাহলে আমরা এখান থেকে সেল তৈরি করতে পারছি কিনা? কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় আসলাম। এইবার আবার যাব ইনসার্টে, ইনসার্টে যাওয়ার পর আবার ইনসার্ট সেলে যাব, গেছে কিনা? ওইখানে গিয়ে আমি দিব শিফট সেল ডাউন। কি দিব? শিফট সেল ডাউন দিব, দেওয়ার পর ওকে করব। দিলে ওইখানে একটা নতুন সেল তৈরি হবে, আর ওই সেলের লেখাটা তখন নিচে যাবে। তাহলে একটা হলো শিফট সেল ডাউন আর একটা হলো শিফট সেল রাইট। রাইট দিলে লেখাটা রাইটে পার হবে, আর ডাউন দিলে লেখাটা নিচে পার হবে। এইভাবে আমরা কোনো একটা কাজের মধ্যে সেল তৈরি করতে পারবো। আচ্ছা, ডিলিট যদি করতে চাই একই সেম, এইখানে কার্সর রেখে এই যে ডিলিটে চলে যাব। ডিলিটে যাওয়ার পর ডিলিট সেল আছে কিনা, এই ডিলিট সেলে যাব, গেছো?
এইখানে দেখো তো শিফট সেল রেড এবং শিফট সেল আপ আছে কিনা, তোমার কোনটা লাগবে? এই যে নিচেরটা তো উপরে তুলবো। হ্যাঁ, তুমি যদি ডানেরটা এখানে আনতে চাও তাহলে শিফট সেল লেফটই দিতে পারো। তো আমরা এই যে সিরিয়াল নাম্বারটা উপরে তুলবো, তাহলে আমরা এই যে শিফট সেল আপ দিব। আর আমি যদি শিফট সেল লেফট দিই তাহলে নেমটা এখানে চলে আসবে, বুঝতে পারছো? তো শিফট সেল আপ দিলাম, আপ দেওয়ার পর ওকে করলাম, উপরের ওই সেলটা ডিলিট হয়ে গেল আর নিচের এই সেলটা ওইখানে চলে গেল। তাহলে এইভাবে এক্সেল শিটের ভেতরে চাইলে আমি সেল ক্রিয়েট করতে পারবো, আবার ডিলিটও করতে পারবো, কলাম তৈরি করতে পারবো, ডিলিটও করতে পারবো, রো তৈরি করতে পারবো, ডিলিটও করতে পারবো। এগুলো এক্সেলের মেইন অপশন, এগুলো জানতেই হবে, না হলে ডাটাবেজ নিয়ে ভালো কাজ করা পসিবল হবে না, কারণ এইগুলো না জানলে আমরা তো ম্যানেজ করতে পারবো না। এবার আসো শিটটা তো তোমরা পারোই, এটা তারপরেও দেখাচ্ছি। এই যে ইনসার্ট থেকে ইনসার্ট শিট দিলে শিট তৈরি হবে, এটা এখান থেকেও হয়, হয়েছে কি না? আবার এই যে ডিলিট থেকে ডিলিট শিট, এখান থেকে শিট ডিলিট হয়। তো আমি বলবো তোমরা যেহেতু বেশি ভুলে যাও না, আসলে অনেক কিছু দেখো তো তাই অনেক কিছু আবার ভুলে যাও, না হলে তো মাথা জ্যাম হয়ে যাবে, অটোমেটিক ইরেজ হয়ে যায় এখান থেকে। কম্পিউটার হলে রিসাইকেল বিন থেকে আমরা ফেলে দিই, মাথা থেকে ফেলে দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই, এটা অটো রিকভার হয়ে যায়, এটা অটো সিস্টেমে হয় আমাদের, গড গিফটেড। তা না হলে মানুষ যা দেখে যা শেখে সবই যদি মনে থাকতো, সবই যদি বুঝতে পারতো, তাহলে ধরো তোমার হাত কেটে গেছিলো বা তোমার হাত ভেঙে গেছিলো, একটা ব্যথা পাইছিলে না? তো ওই ব্যথাটা যখন পাইছিলে তখন তোমার যেরকম লাগছিল, 2 বছর 3 বছর পর যদি মনে হয় যে এই হাতটা আমার ভাঙছিল, তখন কি এই ব্যথা পাও তুমি? ওই ব্যথা অনুভব করতে পারো না। এর মানে কি? মানুষ ভুলে যায়, এর মানে মানুষ ভুলে যায়। অনেকে বলে না তোমাকে ভোলা অসম্ভব, এটা ভুল কথা, কিন্তু এটা বিশ্বাস করবে না, একদম বিশ্বাস করবে না যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কেউ যদি বলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে জীবনে কখনো আমি ভুলতে পারবো না, এই দুটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা। এইটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা, এইটা দিয়ে ভালোবাসা বোঝানো সম্ভব না, এটা সবচেয়ে চরম মিথ্যা কথা। সবাইকে ভুলে যাওয়া পসিবল, সবাইকে ছাড়াই বেঁচে থাকা পসিবল, তাই না? পসিবল কিন্তু। আচ্ছা, এই যে অনেক ফ্যামিলিতে ধরো যে সবাই মরে গেছে অ্যাক্সিডেন্ট করে, খালি ওই ফ্যামিলির ছেলেটা বেঁচে আছে বা হাজবেন্ডটা বেঁচে আছে বা অথবা বউটা বেঁচে আছে, তার জীবন কি চলে না? অতগুলো মানুষে খারাইছে, তোমার ওদের সাথে সম্পর্ক তার বেশি কাছের না? তা মানুষ মানসিক ছাড়া বাঁচে, এটা কিন্তু ভুল কথা। তো এই দুইটা কথা কেউ বললে বিশ্বাস করবে না। আমি আগে বিশ্বাস করতাম, এখন আর বিশ্বাস করি। তোমাদের ভাবিও যদি বলে যে তোমাকে ছাড়া তো আমরা, হ্যাঁ, তোমার ভাবিও যদি বলে যে তোমাকে ছাড়া তো আমরা বাঁচবো না, আমি বললাম যে এটা 100% বাঁচবা, কারণ আমার এক চাচা মারা গেছে ইয়ং বয়সে, 2 বাচ্চা রেখে, তার বউ এখনো বেঁচে আছে, 2 বাচ্চাও বেঁচে আছে এবং তার আগের চেয়ে ভালো আছে। তো এটা আসলে ভুল কথা, তাই না? তো যাই হোক, আমরা এই যে শিট যে নিলাম এবং ডিলিট করলাম, তোমরা যেটা মনে রাখবে, যেটা ভুলবা না, সেটা হচ্ছে ইনসার্ট থেকে তৈরি হয় আর ডিলিট থেকে কি হয়? ডিলিট হয়। এই দুইটা মনে রাখবে। এক্সেলের যা কিছু তৈরি হবে ইনসার্ট থেকে হবে, যা কিছু ডিলিট হবে ডিলিট থেকে হবে। এইটুকু মনে রাখলে বাকি শর্টকাটগুলো ভুলে গেলেও অসুবিধা নেই। এটা হলো ইনসার্ট এবং ডিলিট দেখলাম। এইবার আসো আজকের টপিকস অনুযায়ী যদি আমি যাই, তো টপিকসে আমি দেখতে পাচ্ছি ফরম্যাট সেল নামে একটা অপশন আছে। তো সেটা কিন্তু আমাদের এই যে এখানে আছে, ফরম্যাট সেল আছে কি না? ফরম্যাট মানে সজ্জিত করা, ফরম্যাট মানে কি করা? সজ্জিত করা। আর সেল তো ওই যে ছোট ছোট ঘরগুলাই তো সেল, তাই না? তো এই যে ফরম্যাট সেল, এখানে কিন্তু কন্ডিশনাল ফরম্যাট একটা আছে। কি আছে? কন্ডিশনাল ফরম্যাট। আর এটার নাম হলো ফরম্যাট সেল। শুধু ফরম্যাট দিকে আছে, কিন্তু ওটার নাম হলো ফরম্যাট সেল। এই দুটার মধ্যে তফাৎ হলো দুইটাই সজ্জিত করে, তবে এইটা শর্ত সাপেক্ষে সজ্জিত করে, আর এটা শর্ত না, তুমি যে এরকম করে করতে বলবা কাজ ওরকম করেই করবে। বুঝতে পারছো? এইটা টেবিল নেওয়ার কারণে একটু ঝামেলা হয়েছে, এই জন্য আমরা একটু এই সাইডে কাজ করব, ওটা বাদ দিয়ে কাজ করব। তো আমি তোমাদের প্রথম দেখাবো তোমরা কি পারো এক্সেলের কোনো একটা কলামে লেখার পরে তার জায়গা যদি বড় করতে হয়, ওই কলামের যে বড় করা হয়, এই ওয়াইড বলা হয় এটাকে, কলামের ওয়াইড কি এরকম বাড়াতে পারো কিনা? সবাই কলামের ওয়াইড বাড়াতে পারে? আচ্ছা, আর এটা যদি এইভাবে টান দেন আবার ডবল ক্লিক করো, তাহলে কি হবে? অটো ফিট হয়ে যাবে। সেটা লিখাতে হবে, নর্মাল জায়গা হবে না। এই যে এখানে অটো ফিট করলে হবে না, এই যে লিখার মধ্যে অটো ফিট করলে এই যে অটোমেটিকলি ফিট হয়ে যাবে, তাই না? এটা তো তোমরা জানো যে কলামের ওয়াইড, এটা কিন্তু কলামের ওয়াইড বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? ওয়াইড। কলামের কিন্তু হাইড হয় না। কলামের কি হয় না?
হাইট হয় না, কলামের শুধু কি হয়, ওয়াইড হয়, কারণ হাইটটা তো নিচের দিকে চলতেই আছে, এই জন্য হাইট হয় না। তাহলে হাইট কিসের হয়, রোয়ের হয়। হাইট কিসের হয়, রোয়ের। এই যে দেখো তোমরা কিন্তু এর হাইটও বাড়াতে পারো কিনা দেখো একটু, রোয়ের হাইট পারো কিনা দেখো। এই যে রোয়ের হাইটটা যদি আমরা বাড়াই, এই যে রোয়ের হাইট বাড়ালাম, এই যে কমাতে চাইলে এই যে কমালাম, তাহলে এইভাবে রোয়ের হাইট বাড়াতে পারি এবং কমাতে পারি, ওইভাবে কলামের হাইট বাড়াতে পারি এবং কমাতে পারি। তাহলে এই যে কলামের হাইট বাড়ালাম কমালাম, রোয়ের হাইট বাড়ালাম কমালাম, ডবল ক্লিক করলে অটো ফিট হবে, এটা তো আমরা জানি, এটুকু আমাদের জানা না? এখন এইটুকু জানি, আজকে একটু এর অ্যাডভান্স শিখবো। এখন অনেকেই যদি বলো যে না স্যার এগুলো তো মনে নাই, তাহলে কিন্তু আবার এই দুইটা জানতে গেলে একটু চাপ হয়ে যাবে, ওটা আগের থেকে জানা আছে, নতুন কিছু জানবো। তো এখন তোমাকে আমি বলতেছি যে তুমি কি করো, এ কলাম থেকে এফ কলাম পর্যন্ত প্রত্যেকটা কলামের ওয়াইড করো 20 পিক্সেল। কয় পিক্সেল করো, 20 পিক্সেল। নর্মালি এগুলো থাকে হচ্ছে 15 পিক্সেল, কলামের ওয়াইড থাকে 15 না, সরি, রোয়ের হাইট থাকে 15, কলামের ওয়াইড থাকে 8.27, 8 না দেখে নেই ভুল হচ্ছে, কলামের ওয়াইড হচ্ছে 8.43, ভুলে গেছিলাম, কলামের ওয়াইড হচ্ছে 8.43 এক একটা কলামের, যেগুলো আমরা ছোট বড় করিনি, এটা 8.43, এটা 8.43, এটা 8.43, যেগুলো আমরা নড়াচড়া করিনি 8.43, কিন্তু সবগুলা কলামের মাপ সমান না, এক্সেল থেকে তো সমানই থাকে, কিন্তু তোমাকে বলতেছে এটা হলো 15 পিক্সেল করতে, এটা 15, এটা 15, এটা 15। তো তুমি যদি এই যে মাউস দিয়ে ধরে করো একটা একটা করে, যে উপরে দেখায় কিন্তু কত পিক্সেল হচ্ছে, তো এই যে 15 করলা, তো বেশি হয় আবার কম হয়, আবার বেশি হয় কম হয়, 15 করা মুশকিল। এইভাবে যদি তোমার 100টা করা লাগে, তাহলে তো তোমার পুরো দিন ওখানেই শেষ হবে খালি 15 পিক্সেল করতে, তাই না? দেখো এক্সেলের কোনো একটা শিটের কোনো কলামের ওয়াইড যদি নির্দিষ্ট পরিমাণ বাড়াতে হয়, তাহলে আর মাউস দিয়ে বাড়াবা না, মাউস দিয়ে বাড়াবা যখন ইচ্ছা মতো বাড়াতে হবে, ইচ্ছা মতো কমাতে হবে, কিন্তু নির্দিষ্ট পরিমাণ যদি বাড়াতে হয়, তাহলে তুমি ওই কলাম একটা হলে একটাই সিলেক্ট করবা, একাধিক হলে একাধিক সিলেক্ট করবা। তো যেহেতু আমরা 5-6টা বাড়াবো, এই জন্য আমরা একাধিক সিলেক্ট করবো। এইভাবে সিলেক্ট করবা, দেখো এইভাবে, এই যে এতে ক্লিক করে টেনে আনবা, এই কলামগুলো সিলেক্ট করলাম। তাহলে আমি এখন তোমাদের যে অপশনটা দেখাচ্ছি, এটা সবসময় ব্যবহার করার দরকার নাই, এটা শুধু কলামের ওয়াইড নির্দিষ্ট মাপে যদি বড় করতে হয় তখন সিলেক্ট করে চলে যাবা ফরম্যাটে, এই যে ফরম্যাটে চলে যাবা। হ্যাঁ তুমি মোবাইলে গেছো কেন, ফরম্যাটে যাবা, ফরম্যাটে যাওয়ার পর এইখান থেকে চলে যাবা হচ্ছে এই যে কলাম ওয়াইড, কোথায় চলে যাবা, কলাম ওয়াইড, এই যে কলাম ওয়াইডে চলে যাবো। গেছো কি? এখন ওই ঘরটা দিয়েছে কি না, তো ঘরটা দিয়েছে, ওর মধ্যে আমি 15 লিখে দিব, 15 পিক্সেল আর কি, 15 লিখে দিব, দিয়েছ, ওকে করলে প্রত্যেকটাই 15 পিক্সেল বেড়ে গেছে, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে যদি এক্সেলে কোনো কলামকে নির্দিষ্ট পরিমাণ বাড়াতে হয়, তাহলে সেটা আমরা কি করব, আমরা কলামে গিয়ে ফরম্যাটে গিয়ে কলাম ওয়াইডে গিয়ে ওইখানে কত পিক্সেল বাড়াবো সেটা লিখে দিয়ে ওকে করব, সেই পরিমাণ বেড়ে যাবে। সবাইকে আমরা বুঝতে পেরেছি? বেশি লাগবে না, নির্দিষ্ট কিছু ফরম্যাটিং কাজের জন্য এটা লাগবে, আর বেশি লাগবে ওই যে মাউস দিয়ে টান দিয়ে বড় করাটা। বুঝতে পেরেছো? এবার আসো, তোমার কাছে এরকম 30, 40, 50টা কলাম আছে, তোমাকে বলছে এগুলো অটো ফিট করতে, এক একটা করে টেনে বা ডবল ক্লিক করে অটো ফিট করতে চাইলে 50টার জন্য কত সময় লাগার কথা, অনেক সময় লাগার কথা। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, ওই 50টা কলাম সিলেক্ট করতে পারো, করার পর ফরম্যাটে যেতে পারো, ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে যে অটো ফিট কলাম ওয়াইড, তো তুমি এই যে অটো ফিট কলাম ওয়াইডে যখন ক্লিক করবা, তখন অটোমেটিকলি কলামগুলো তাদের লেখার সাথে ফিট হয়ে যাবে। তাহলে বড় একটা কাজ করার পরে সেটাকে যদি অটো ফিট করতে হয়, তাহলে সিলেক্ট করে ফরম্যাটে এসে অটো ফিট কলাম ওয়াইড করে দিবা, তাহলে হয়ে যাবে। এখন কেউ যদি বলে স্যার আমি করবো না, আমি ডবল ক্লিক করে করবো, করো, তোমার সারাদিন সময় থাকি, তুমি ডবল ক্লিক করে করো, একটা দুটা হলে এখানে যাওয়ার দরকার নেই, ডবল ক্লিকই এনাফ। একাধিক যখন হবে তখন এইখানে যাবো আমরা। তাহলে আমরা এটা কলামের দেখলাম, কিসের দেখলাম এবার, কলামের। এই দুইটা অপশন রোয়েরও হয়, এই দুইটা অপশন কার হয়, রোয়ের হয়। তাহলে আমরা একটা কাজ করি, প্রত্যেকটা রোয়ের হাইট হচ্ছে 15 পিক্সেল, হাইট কত পিক্সেল, 15 পিক্সেল। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, এই কয়টা রো সিলেক্ট করলাম, করার পরে আমরা এই যে ফরম্যাটে গেলাম, ফরম্যাটে গেলাম, এখানে এই যে রো হাইট প্রথম অপশনটা রো হাইট লেখা আছে, এখানে গেলাম, যাওয়ার পরে এইখানে আমি লিখে দিব কত পিক্সেল বাড়াবো। তো 15 তো আছেই, 15 দিলে তো আর হবে না, আমরা 20 দিয়ে দিলাম, 20 দিয়ে আমি ওকে করলাম, তাহলে প্রত্যেকটা রোয়ের হাইট 20 পিক্সেল বেড়ে গেছে।
এটা অফিসিয়াল কোনো একটা নির্দিষ্ট ফরম্যাট তৈরি করতে গেলে এই মাপগুলো সেট করতে হয়, নাহলে তো এক পেজে আসে না বা কম বেশি হয়ে যায়। তো সৌন্দর্যের কারণে এরকম করতে হয়। তো এই যে 15 পিক্সেল 20 পিক্সেল বাড়াতে পারছি কিনা আমরা। এইবার আমরা যদি আবার এই বলে যে অটো ফিট করতে বলছে, কলাম না রো, তাহলে সেক্ষেত্রে এই যে ফরম্যাটে গিয়ে অটো ফিট রো হাইট দিলে এটা অটো ফিট হয়ে যাবে। আমার মনে হয় এগুলো একাধিকবার বলার দরকার নাই, আমরা তো বুঝতেই পারতেছি, তাই না? তাহলে আমি যে 4টা অপশন বললাম ফরম্যাট থেকে, এই 4টা বেশি ইম্পর্টেন্ট। রো হাইট অটো ফিট রো হাইট, কলাম ওয়াইড অটো ফিট কলাম ওয়াইড। এই যে এই লেখাগুলা দেখে তুমি কি বুঝবা এটা দিয়ে কী করে? এই যে এই ছবি দেখে বোঝো, রোয়ের হাইট বাড়ায়, এইখানে দেখো কলামের ওয়াইড বাড়ায়, আর অটো ফিট অটোমেটিকলি ফিট হয়। এটা মনে রাখা এমন জটিল কোনো কিছু না, এটা কোনো সূত্র না যে তোমাকে মনে রাখতে হবে a + b হোল স্কয়ার সমান 2ab + b স্কয়ার, এরকম কিছু না। এই যে শব্দগুলোর বাংলা মানে যদি জানি, আর আমি যে কথাটা বললাম এটা যদি ব্রেনে যায়, তাহলে আমরা বুঝবো যে এটা দিয়ে এই কাজ করা যায়। বোঝা গেছে কি? আচ্ছা, এইবার আসো এরপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে এর ভেতরে আরও কিছু অপশন আছে। এর মধ্যে ভিজিবিলিটি নামে একটা অপশন আছে। ভিজিবল চেনো? দৃশ্যমান। ইনভিজিবল অদৃশ্যমান, তাই না? আচ্ছা, তো এই ভিজিবল এবং ইনভিজিবল এইটার জন্য আমরা কি শিখবো? এক্সেল আর কি ভিজিবল হতে পারে? রো কলাম সেল এগুলোই তো, তাই না? তো আমি তোমাদেরকে যদি বলি এক্সেল শিট থেকে কোনো কলামকে যদি অদৃশ্য করে রাখতে চাও, ধরো সি আর ডি কলামকে অদৃশ্য করে রাখবো। ধরো একটা কাজ তুমি করছো, ওইটার জন্য সম্মুখে দেখাতে হবে, কিন্তু ওইখানকার 2টা ফাংশন দেখানো যাবে না, তাহলে ওই 2টাকে অদৃশ্য করে বাকিটুকু আমি দেখাতে পারি, তাই না? তো কলাম কিভাবে অদৃশ্য করে? সিলেক্ট করবা, সিলেক্ট করে চলে যাবা ফরম্যাটে, শুধু সিলেক্টটা ভালো করে মনে রাখবা, তাহলে এই কাজটা হবে। ভিজিবিলিটিতে চলে যাবা, যে গেছো ওইখানে দেখো তো লেখা আছে হাইট কলাম, লেখা আছে হাইট কলাম। তুমি তো কলামই সিলেক্ট করছো, তাই না? এখন তুমি যদি এসে ভুল করে হাইট রোতে ক্লিক করো, তাহলে সর্বনাশ হয়ে যাবে, সবগুলা রো হাইট হয়ে যাবে, কারণ কলাম সিলেক্ট মানে কি প্রত্যেকটা রোই তো সিলেক্ট হয়ে আছে। তো এই জন্য হাইট কলামে ক্লিক করতে হবে, ভুল করা যাবে না। দেখো তোমার এক্সেল শিটে কিন্তু ওই কলাম 2টা নাই, দেখাচ্ছে না, এই জন্য এইভাবে হাইট করা যাবে। রোয়ের ক্ষেত্রে রো সিলেক্ট করো, 3 আর 4 সিলেক্ট করে চলে যাও, গিয়ে ওইখান থেকে ভিজিবিলিটি থেকে রো হাইট বা হাইট রোতে ক্লিক করো, তাহলে রোটা হাইট হয়ে যাবে। গেছে কিনা? এখন এইটা সমস্যা না, সমস্যা হলো ফিরে আনাটা। ফিরে আনবা কিভাবে? আনহাইডে গেলে আসবে না, একটু ছোট্ট ব্যাপার আছে এখানে। সেটা হচ্ছে তুমি যদি কলাম ফিরে আনতে চাও, তাহলে যে কলামগুলো হাইড হয়ে আছে তার সামনের একটা পেছনের একটা কলাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তখন তোমাকে ফরম্যাটে যেতে হবে, ওইখান থেকে তোমাকে এই যে ভিজিবিলিটি যেতে হবে, নিচের দিকে দেখবা যে আনহাইড কলাম আছে, ক্লিক করলে কলামগুলো আনহাইড আছে না? ছেলেপেলে কেন মজা পায় না আমি এইটা বুঝি না। এইটা তো সফটওয়্যারের কাজ, এগুলো তো শিখলেই মজা, তাই না? এইটা আমরা শিখবো, শেখার পরে আমরা যখন এটা আমাদের লাইফে যখন এটা আমরা ব্যবহার করব, তখন আমার এটা বোঝা যাবে, তাই না? আচ্ছা, আমরা যে 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়লাম, বইয়ের সবগুলা অক্ষর ওয়ার্ড কি আমাদের জীবনে লাগছে? প্রয়োজন হয়েছে? কিছু কিছু আছে যে জীবনে কোনো দিন লাগবেও না, লাগেওনি, তাই না? তো এই যে পুরা জিনিসটা শিখতেছি, সব যে লাগবে এমন তো না, কিন্তু কোনটা লাগবে আর কোনটা লাগবে না এটাই তো আমরা জানি না। এই জন্য আমাদের পুরা সিস্টেমটা শিখতে হবে। এইবার আসো, তো এই রোয়ের ক্ষেত্রেও তাই, এই উপরের রোটা আর নিচের রোটা সিলেক্ট করবা, করে এই যে ভিজিবিলিটিতে গিয়ে ওখানে আনভিজিবল বা আনহাইড রো এইটা। এখন আসো, শিটকেও হাইড করা যায়, তবে একটা ব্যাপার আছে, এখানে শিট আছে কয়টা? একটা, তাহলে হাইড হবে না, মিনিমাম 2টা থাকা লাগবে। তো একটা নতুন শিট ক্রিয়েট করে প্লাস চিহ্নে ক্লিক করে, 2টা থাকলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আমি 1 নাম্বার শিটটা হাইড করবো, তো 1 নাম্বারে থাকলাম। 1 নাম্বারে থাকা অবস্থায় আমি চলে গেলাম ফরম্যাটে, ওইখান থেকে ভিজিবিলিটিতে, ওইখান থেকে হাইড শিট করে দিলাম, তো আমার 1 নাম্বার শিটটা হাইড হয়ে গেল। 1 নাম্বার শিটটা আমার হাইড। তাহলে শিট হাইড করা যায়। এখন আমি যদি ফিরে আনি, ওই একইভাবে ফরম্যাটে যাব, ভিজিবিলিটিতে যাব, আনহাইড কলামে ক্লিক আনহাইড শিটে ক্লিক করব, করার পর এখানে তো একাধিক শিট হাইড থাকতে পারে, তুমি কোনটা আনহাইড করবে সেটা সিলেক্ট করে ওকে। আমাদের তো একটাই, আমাদের আর সিলেক্ট করা লাগবে। তাহলে আমাকে একটু বলো, কেউ যদি একটু এই সজ্ঞানে এইটুকু অংশ বোঝে, তার কি আর এটা ভুলে যাওয়া পসিবল? হ্যাঁ, ভুলে যেতে পারে, দীর্ঘদিন ব্যবহার করেনি, এই জন্য এটা বাসায় গিয়ে একটু প্র্যাকটিস করতে হবে।
তাই না? এই জিনিসগুলো একদমই ভুলে যাবে না, কারণ এটা ম্যানুয়ালি আছে, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, শুধু সিলেক্টটা ঠিক মতো করতে হবে, তাহলেই কাজ করবে। তাহলে আমরা এগুলো দেখলাম। এবার আসো, রিনেম শিট নামে একটা অপশন এখানে দেখা যাচ্ছে কি না? অর্থাৎ শিটের নাম চেঞ্জ করা। কিসের নাম চেঞ্জ করা? শিটের নাম চেঞ্জ করা। এখানে ক্লিক করলে শিটের নাম চেঞ্জ করা যাবে, কিন্তু তা আমি এটা এখান থেকে দেখাই না, স্টুডেন্টরা ভুলে যায় বারবার, এটা এখান থেকে দেখাই না, আমি এইভাবে দেখাই। দেখো, এই যে শিটের নাম চেঞ্জ করবা, তার তো একটা নাম আছে আগের থেকে, শিট 1 শিট 2 নাম আছে না? ওই নামের ডবল ক্লিক করলেও হবে, আবার রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করলেও হবে, ডাবল ক্লিক করলেও হবে। হ্যাঁ, ডাবল ক্লিক করলে ইজি, রাইট বাটনে ক্লিক করে রিনেম করলেও হবে, ওখান থেকে রিনেম করলেও হবে। এখন নাম লেখো, তুমি ওই শিটটার একটা নাম দাও, দিয়ে ইন্টার দাও, দেখো নাম চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে শিটের নামটাকে চেঞ্জ করতে পারি, এভাবে আমরা শিটের নামটাকে চেঞ্জ করতে পারি। পারবে সবাই? শিটের নাম চেঞ্জ করা যাবে না? আচ্ছা, শিটের নাম চেঞ্জ করা গেল। আর কি আছে ওইখানে? ওইটা একটু দেখি। মুভ অর কপি শিট বলতেছে, এটাও আমি ওইখান থেকে দেখাবো না, এটাও আমি শর্টকাটটা দেখাবো, তাহলে মনে থাকবে। সেটা হলো, তুমি যদি কোনো শিট কপি করতে চাও, এখন যে শিটের নাম দিছো, কি নাম দিছো তুমি, তোমার নাম? আচ্ছা, ওইটারই একটা কপি করতে বলছে তোমাকে, মানে ডুপ্লিকেট আর একটা শিট করতে বলছে। তাহলে ওই শিটটা যদি ডুপ্লিকেট করতে চাও বা কপি করতে চাও, ওই শিটের নামের উপর রাইট বাটনে ক্লিক করবা। এছাড়াও তুমি এই ফরম্যাট থেকে এই মুভ অর কপি শিটে গেলেও কিন্তু হবে। তো যাই হোক, এটা এখান থেকে দেখায়, রাইট বাটনে ক্লিক করে মুভ অর কপি শিট পাওয়া গেছে। তো গেলে ওইখান থেকে তুমি কোনটা কপি করবা, এই যে তোমার নামেরটা, একটা যেহেতু সিলেক্ট করা আছে, নিচে শুধু এই যে ক্রিয়েট এ কপি নামে একটা অপশন থাকে, এইখানে ক্লিক করে ওকে করবা, করলে তোমার ওই শিটটা 2টা কপি হয়ে যাবে। দেখো, 2টা কপি হয়ে গেছে। এই একই রকম মনে হচ্ছে, একই জিনিস তো একই রকম মনেই তো হবে, তাই না? আলাদা কাজ করলে তখন আলাদা হয়ে যাবে, এখন আলাদা কাজ করলে আলাদা হবে, সেটা আলাদা, কিন্তু আগের তথ্যটা একই রকম থাকবে, ওইটারই কপি। এইভাবে কোনো একটা শিটের প্রয়োজন হলে কপি তৈরি করা যায় বা কপি করা যায়। এই অপশনটার নাম মুভ অর কপি শিট। এগুলো এক্সেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেসিক কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে মুভ অর কপি শিট, তাহলে আমরা রিনেম শিট পারি, মুভ অর কপি শিট পারি নাকি? আর কি আছে সেটা যদি বলি, এইটা অতটা ইম্পর্টেন্ট না, এটা ট্যাব কালার বলতেছে। আচ্ছা, আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে এইগুলোকে ট্যাব বলে, এই যে নামগুলার এগুলোকে কি বলে? ট্যাব বলে, শিট ট্যাব বলে এগুলো। তো এই ট্যাবগুলো সবগুলো তো এই প্রোগ্রামের কালার। তো তুমি যদি ট্যাবগুলো কালার করতে চাও, ওইখান থেকেও করতে পারবা, ফরম্যাট থেকে ট্যাব কালার গিয়ে করতে পারবা, তো লাগবে না। এটার উপর রাইট বাটনে ক্লিক করো, দেখো তো ট্যাব কালার নামে কোনো অপশন আছে কি? ওইখান থেকে যে কোনো কালার দাও, ওই ট্যাবটা ওই কালার হয়ে যাবে। আবার অন্যটাতে গিয়ে আরেকটা দাও, তাহলে বুঝতে পারবা, আরেকটা দিলে বুঝতে পারবা, আরেকটাতে গিয়ে যদি থাকে আরেকটা দাও, তো এক একটা দিলে এক একটা কালার, এই যে ট্যাবগুলো কালার হয়ে গেল। এইটা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না। তো এইভাবে আমরা শিটের ট্যাবগুলো, মানে আমরা এই ট্যাবগুলোকে কালার করতে পারি, এটাকে ট্যাব কালার বলা হয়। কি কালার বলা হয়? এটা ট্যাব কালার বলা হয়। তো তোমাদের যদি আমি একটু বলি, যে এই শিটের উপর রাইট বাটনে ক্লিক করার পর দেখো তো ইনসার্ট দেখতে পাচ্ছ, এই যে এই ট্যাবের উপর রাইট বাটনে ক্লিক করলে দেখো তো ইনসার্ট দেখতে পাচ্ছ, এটার মাধ্যমে শিট তৈরি করা যাবে। ইনসার্ট করলে শিট তৈরি হবে, আবার ডিলিট করলে শিট ডিলিট হবে, আর রিনেম করলে শিট রিনেম হবে, মুভ আর কপি করলে মুভ আর কপি শিট হবে। ওই যে কোড দিতে গেলে ভিউ কোডে যাওয়া যাবে, আজকে দেখলা তো ভিউ কোডে যাওয়া যাবে। এইখান থেকে যে প্রোটেক্ট শিট, শিটকে লক করা যাবে, শিটকে কি করা যাবে? লক করা যাবে। দেখো শিট কিভাবে লক করা যায়। আর ট্যাব কালার তো ট্যাব কালার জানো, এই যে হাইড করা যাবে, আনহাইডও করা যাবে। তাহলে এর ভেতর থেকে যেগুলো হচ্ছিল সেগুলো সবই তো রাইট বাটন থেকে হচ্ছে না? তো আসো আমরা একটু ইয়াটা দেখি, প্রোটেক্ট শিটটা দেখি। এখানেও আছে, এই যে এখানেও আছে, এই যে প্রোটেক্ট শিট আছে না? আছে, একই জিনিস। তো রাইট বাটনে ক্লিক করো, কোন শিটটা সেটার উপর রাইট বাটনে ক্লিক করো, করার পর এই যে প্রোটেক্ট শিট, এটা ইম্পর্টেন্ট, প্রোটেক্ট শিটে যাবে। পাসওয়ার্ড চাই, দাও 1 2 3, ওকে করছো, আবার 1 2 3, ওকে। তাহলে এই শিটটাতে দেখো তো আর কোনো কাজ করা যায় না, কোনো রকম কাজ করা যাবে না। এই শিটটা লক হয়ে গেছে। সবার কি হয়েছে? আচ্ছা, কেউ যদি এটা ফরম্যাট থেকে এখানে প্রোটেক্ট শিটে গিয়ে করতে হতো না? হতো। আচ্ছা, আবার কেউ যদি আনপ্রোটেক্ট করতে চায়, একইভাবে ওই শিটের উপর রাইট বাটনে ক্লিক করবে, করে এই যে আনপ্রোটেক্ট শিট, আনপ্রোটেক্ট শিটে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবে, দেওয়ার পর ওকে করবে, করলে এটা আনপ্রোটেক্ট হয়ে যাবে, শিটটা এখানে আনপ্রোটেক্ট হয়ে যাবে। এখন আমরা আবার কাজ করতে পারবো বা কাজ করা যাবে। এইভাবে প্রোটেক্ট করা যায়, আনপ্রোটেক্ট করা যায়। সবাই কি বুঝতে পারছো? প্রোটেক্ট শিট, আনপ্রোটেক্ট শিট বুঝতে পারছো?
আচ্ছা, এবার আসো এরপরে আসি। এরপরে যে জিনিসটা শেখাবো সেটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে। তুমি তো ফাইল লক করতে পারো মনে হয়, পারো না? এই যে ফাইল থেকে ইনফোতে এসে প্রোটেক্ট ওয়ার্কবুক থেকে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিলে ফাইল লক। এটা করলে কি হয়, এই ফাইলটা আর কেউ ওপেনই করতে পারবে না, কেউ কোনো কাজও করতে পারবে না। 2 নাম্বার হচ্ছে শিট প্রোটেক্ট করে দিলা, ফাইল ওপেন করবে, অন্য শিটে কাজ করবে, কিন্তু তোমার শিটে কাজ করতে পারবে না। এটা দুটা, কয়টা গেল? 2টা। একটা হলো পুরো ফাইল লক করা, আর একটা হলো শুধু শিট লক করা। এখন আরেকটা জিনিস শেখাবো, এটা মনোযোগ দিয়ে শুনবা। এটা হলো শিটের নির্দিষ্ট কোনো একটা জায়গা লক করা। একটা শিটে সবাই কাজ করে, তোমার একটা নির্দিষ্ট জায়গা আছে, ওই দায়িত্বটা তোমার, ওইখানে তুমি শুধু কাজ করবে, অন্য কেউ যেন কাজ করতে না পারে। তো শিটের নির্দিষ্ট জায়গা কিভাবে লক করবা, তো সেটা লক করার জন্য প্রথমে শিটটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ দিয়ে শিটটাকে সিলেক্ট করবা। প্রথমে কন্ট্রোল এ দিয়ে শিটটাকে সিলেক্ট করবা, করছো? এইবার তুমি চলে যাবা ফরম্যাটে, এটা এখানে যেতে হবে, ফরম্যাটে যেতে হবে। যাওয়ার পর এইখান থেকে যাবা লক সেল, অপশনটার নাম কি? লক সেলে ক্লিক করবা। হয়নি কিন্তু, আগে কিছু করো না, লক সেল করছো। এইবার পুরা শিটটা সিলেক্ট করছো, কিন্তু তুমি কি পুরা শিট লক করতে চাও? না, তুমি চাও নির্দিষ্ট জায়গা। এবার ওই নির্দিষ্ট জায়গাটা সিলেক্ট করো, যে জায়গাটা তুমি লক করতে চাও। সিলেক্ট করছো? এবার চলে যাও ফরম্যাটে, আবার গেছো, ওইখান থেকে আবার লক সেলে ক্লিক করবা। তাহলে একবার পুরা শিট সিলেক্ট করে লক সেল, তারপর নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে লক সেল। এইবার তুমি হচ্ছে ওই শিটটার নামের উপরে রাইট বাটনে ক্লিক করে প্রোটেক্ট শিট, অথবা ওখান থেকেও যেতে পারো, প্রোটেক্ট শিটে যাবা। মোট কথা প্রোটেক্ট শিটে যাবা, গেছো? পাসওয়ার্ড দিবা 1 2 3, তারপরে ওকে করে আবার দিবা 1 2 3, ওকে দিয়ে দিয়েছো, তো প্রোটেক্ট করে দিয়েছো, করছো না? এইবার দেখো পুরা শিটেই কাজ করা যাচ্ছে, কোনো প্রোটেক্ট হয়নি, কিন্তু ওই নির্দিষ্ট জায়গাটাতে শুধু কাজ করা যাচ্ছে না, ওইটুকু প্রোটেক্ট হয়েছে। বুঝতে পেরেছ? আবার দেখাতে হবে, আর দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই ফরম্যাট সেলটা দেখলাম নাকি? তাহলে ফরম্যাট সেলের মধ্যে যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সবই দেখলাম। এটা আনপ্রোটেক্ট করতে গেলে খালি ওই যে রাইট বাটনে ক্লিক করে আনপ্রোটেক্ট শিটে গিয়ে পাসওয়ার্ডটা দিয়ে ওকে করলে আনপ্রোটেক্ট শিট হয়ে যাবে। যাবে কি না? যাবে তো না? তাহলে আমরা আমাদের যে টপিক সেটা কিন্তু আমরা